দেখো তোমাদের যারা বন্ধুরা আছে তারা যখন জয়েন করবে করবে, বাট আই ডু নট হ্যাভ টু। ঠিক আছে, রেকর্ডিং আছে, বাকিরা রেকর্ডিং দেখে নেবে। ডাউট থাকলে আমি বুঝতে দিচ্ছি। আজকে আমরা একটা অন্য জিনিস নিয়ে কাজ করবো, দ্যাট ইজ সিটিং অ্যারেঞ্জমেন্ট নিয়ে। ঠিক আছে, এবার সিটিং অ্যারেঞ্জমেন্টের উপরে অনেক ধরনের প্রবলেম বেসিক্যালি তোমাদের এক্সামিনেশনে আসে, দেখতে পাচ্ছিস তো? দেখা যাচ্ছিল তো? ব্যাস, ঠিক আছে। হ্যাঁ, দেখা যাচ্ছে। সিটিং অ্যারেঞ্জমেন্টের উপরে বেসিক্যালি একটা ক্লাসও নেওয়া হয়নি। ঠিক আছে, সিটিং অ্যারেঞ্জমেন্টের উপরে আজকে ক্লাসটা থাকবে। তো কি কিভাবে করা যায় তার একটা পদ্ধতি দেখ। বেসিক্যালি সিটিং অ্যারেঞ্জমেন্ট করবার জন্য তিনটে প্রসেসকে আমাদের ফলো করতে হয়। ঠিক আছে, ফার্স্ট অফ অল একটাকে বলে লিনিয়ার অ্যারেঞ্জমেন্ট, একটাকে বলে সার্কুলার অ্যারেঞ্জমেন্ট, একটা বলে পলিগোনাল অ্যারেঞ্জমেন্ট। ঠিক আছে, মানে সিটিং কত রকম ভাবে পসিবল আছে, কত রকম ভাবে কোনো লোকজন বসতে পারে, তো সেই বসার অ্যারেঞ্জমেন্টে এতগুলো ভাবে পসিবল আছে। একটা লিনিয়ার, একটা পলিগোনাল আর একটা সার্কুলার। তো এই তিন ধরনের বসার অ্যারেঞ্জমেন্টের বেশ কিছু ফিগার আমি সবার আগে দেখাচ্ছি। ফার্স্ট অফ অল, যদি লিনিয়ার অ্যারেঞ্জমেন্টের কথা বলানো হয়, লিনিয়ার অ্যারেঞ্জমেন্ট মানে হচ্ছে ধরো এরকম একটা স্ট্রেট লাইন আছে, তারপর ধরো এরকম একটা স্ট্রেট লাইন আছে। এবার এই স্ট্রেট লাইনে লোকজন বসে আছে, সাপোজ এখানে কেউ পার্সন এ বসে আছে, এখানে পার্সন বি বসে আছে, ঠিক আছে, এখানে পার্সন সি বসে আছে। ঠিক আছে, তো এরকম লিনিয়ার অ্যারেঞ্জমেন্ট থেকে কোশ্চেন জিজ্ঞেস করতে হবে। ঠিক আছে, লিনিয়ার অ্যারেঞ্জমেন্টের বেসে কোশ্চেন আসতে হবে। পাশাপাশি বসে থাকলে কে আগে বসে আছে, কে পরে বসে আছে, কে কার লেফটে রাইটে বসে আছে, সেই রকম প্রবলেম আমরা করবো। সাপোজ এটা পার্সন এ, এটা পার্সন বি, এটা পার্সন সি, এটা পার্সন ডি, তো এর বসার পার্থক্য অনুযায়ী তো সবার আগে আমাদের কি করতে হয়, এই লিনিয়ার সিটিং অ্যারেঞ্জমেন্টের মধ্যে সবার আগে আমাকে আইডেন্টিফিকেশন করতে হয়। আইডেন্টিফিকেশন মানে হচ্ছে কে কে বসে আছে এবং তার প্রেজেন্ট যে একটা লোকজন কে কে রয়েছে সেটাকে সবার আগে ফাইন্ড আউট করতে, এক নম্বর। তারপরে একটা পিক্টোরিয়াল রিপ্রেজেন্টেশন করতে হয়। পিক্টোরিয়াল রিপ্রেজেন্টেশন মানে হচ্ছে যেটা আমি এই ছবিটা আঁকলাম, ঠিক আছে, মানে ছবি আঁকতে হবে। ঠিক আছে, থার্ড স্টেপে হচ্ছে ফিল্টার ইনফরমেশন। ফিল্টার ইনফরমেশন মানে হচ্ছে ধরো তোমাকে অনেকগুলো লাইন আছে, সেন্টেন্সেস দেওয়া থাকবে, সেই সেন্টেন্স গুলো থেকে তোমাকে তোমার একটা শর্ট পয়েন্টস বা কি পয়েন্টস সেখান থেকে ডিরাইভ করতে হবে। ঠিক আছে, তোমাকে সেখান থেকে কি পয়েন্ট লিখতে হবে, ফিল্টার করতে হবে ইনফরমেশন গুলো। ধরো একটা বড় একটা বড় যে স্টেটমেন্ট দেওয়া থাকবে, সেই বড় স্টেটমেন্টের রেসপেক্টে তোমাকে একটা ছোট তার সারমর্ম হিসেবে একটা বা দুটো ওয়ার্ড বা সেন্টেন্স তোমাকে লিখতে হবে। আর লাস্ট হচ্ছে ইউনিক সলিউশন। ইউনিক সলিউশন মানে হচ্ছে যে বেসড অন আইডেন্টিফিকেশন অ্যান্ড পিকচুরিয়াল রিপ্রেজেন্টেশন, তারপর ফিল্টার ইনফরমেশন করার পর তুমি সেখান থেকে একটা ইউনিক সলিউশন ডেভেলপ করবে ফর দ্য প্রবলেম। মানে সেই যে ধরনের প্রবলেম দেওয়া থাকবে সেই ধরনের প্রবলেমের জন্য একটা ইউনিক সলিউশন বেরোবে। মানে এরকম হবে না যে চার মানে একই কোশ্চেনের চার পাঁচটা অ্যান্সার। ঠিক আছে, ইউনিক সলিউশন মানে হচ্ছে একটাই সলিউশনে বেরোবে। ঠিক আছে, তো এরকম ভাবে জেনারেলি লিনিয়ার আইডেন্টিফিকেশনের প্রবলেমগুলো থাকে। আমরা খানিকক্ষণ বাদে লিনিয়ার আইডেন্টিফিকেশনের প্রবলেম করব, কিন্তু তার আগে মোটামুটি একটা ব্যাকগ্রাউন্ড আমি দিচ্ছি আর কি। ঠিক আছে, তো লিনিয়ার অ্যারেঞ্জমেন্ট ছাড়া সেকেন্ড যেটা ছিল, সেকেন্ড ছিল হচ্ছে গিয়ে তোমার দেখো সার্কুলার অ্যারেঞ্জমেন্ট। ঠিক আছে, সার্কুলার অ্যারেঞ্জমেন্টে কি হচ্ছে, ধরো এইরকম ভাবে আমি এখানে যদি বলি এখানে একটা পার্সন এ বসে আছে, এখানে পার্সন বি বসে আছে, এখানে পার্সন সি, ঠিক আছে, ডি, এখানে সাপোজ ই, এখানে সাপোজ এফ, এখানে সাপোজ জি, এখানে সাপোজ এইচ বসে আছে। ঠিক আছে, এবার প্রসঙ্গত দুটো কন্ডিশন হতে পারে। ঠিক আছে, দুটো কন্ডিশন কিরকম, যে আইদার এই সার্কুলার অ্যারেঞ্জমেন্টের মধ্যে সবাই সেন্টারের দিকে মুখ করে বসে আছে, এটা হতে পারে সবাই এই সেন্টারের দিকে মুখ করে বসে আছে, সেন্টারের দিকে মুখ করে বসে আছে। আর একটা কি হতে পারে বলো, আর একটা কি পসিবল? আর একটা পসিবল হচ্ছে সবাই সেন্টার থেকে বাইরের দিকে তাকিয়ে বসে রয়েছে, মানে সবাই উল্টো দিকে মুখ করে বসে আছে। ঠিক আছে, সবাই উল্টো দিকে মুখ করে বাইরের দিকে তাকিয়ে বসে আছে, এইটা একটা হতে পারে। এই দুটো পজিশনই কিন্তু পসিবল, এর বাইরে কিন্তু কোনো পজিশন তুমি ড্র করতে পারবে না। এইবার এই যে এই রকম দুটো পজিশন, এই দুটো পজিশনের রেসপেক্টে সেই পার্সনটার লেফট এবং রাইটে সুইচিং হয়। মানে যদি ধরো এই লোকটা বাঁ দিকে এইদিকে ফিরে তাকিয়ে থাকে, এইদিকে ফিরে থাকে, তাহলে তার বাঁ হাতটা কোন দিকে পড়বে, এইদিকে পড়বে, আর রাইট হ্যান্ডটা এইদিকে পড়বে। তো এইভাবে তুমি যদি দেখো, এর লেফট হ্যান্ড এইদিকে, রাইট হ্যান্ড এইদিকে। ঠিক আছে, এর লেফট হ্যান্ড এদিকে পড়বে, এর রাইট হ্যান্ড এদিকে পড়বে, এর লেফট হ্যান্ড এদিকে পড়বে, তো এর রাইট হ্যান্ড এদিকে পড়বে। ঠিক আছে, এর যদি লেফট হ্যান্ড এদিকে পড়বে, তো এর রাইট হ্যান্ড এদিকে পড়বে, যদি সে বাইরের দিকে তাকিয়ে বসে থাকে।
এর লেফট হ্যান্ড এদিকে পড়বে, তো এর রাইট হ্যান্ড এদিকে পড়বে। বাবা রে, ছেলেটাকে বলে বোঝানো যায় না। এদিকে ধর লেফট হ্যান্ড পড়বে আর এদিকে ধর রাইট হ্যান্ড পড়বে, ঠিক আছে? তো এইটা হচ্ছে কার জন্য, এগুলো হচ্ছে কার জন্য? এটা হচ্ছে যখন আমার লোকগুলো বাইরের দিকে তাকিয়ে বসে আছে, এবং ঠিক সেম সিচুয়েশনটার রিভার্স কন্ডিশন তৈরি হয়ে যাবে যদি সেই লোকগুলো ভেতরের দিকে তাকিয়ে বসে থাকে। মানে এরকম একটা ব্যাপার, ধরো আমি এখানে লিখছি, যারা ভেতরের দিকে তাকিয়ে বসে রয়েছে তার জন্য এই পজিশনগুলো যা সুইচ হয়ে যাচ্ছে, একদিকে ধরো এই এইচ এর এই দিকটা তোমার হয়ে যাবে এল, এই দিকটা তোমার হয়ে যাবে এল লেফট, তখন এটা হয়ে যাবে রাইট। মানে জাস্ট রিভার্স হয়ে যাবে, বাইরের দিকে তাকালে যে ডাইরেকশনে লেফট রাইট হচ্ছে, আর ভেতরের দিকে তাকিয়ে বসে থাকলে লেফট রাইটের ডাইরেকশনটা চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে? এবার এই কনসেপ্ট, এই যে ছবি, এই যে ফিগার বা এই যে অ্যারেঞ্জমেন্ট, এই অ্যারেঞ্জমেন্টের উপর বেস করেই কিন্তু তোমাদেরকে প্রবলেম করতে হবে, ঠিক আছে? আমি জাস্ট আগে ছবিগুলো তোমাদের দেখিয়ে দিচ্ছি এবং তারপরে তোমাদেরকে প্রবলেমগুলো তোমাদের বলবো, ঠিক আছে? এই লোকটা যদি ভেতরের দিকে মুখ করে বসে থাকে তাহলে তার লেফট এদিকে হবে আর রাইটটা এদিকে হবে, এদিকে রাইট, যদি আটটা উল্টো লিখেছি। তো মোটামুটি বুঝতে পারলে যে একটা লোকের বসার সাপেক্ষে তার লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইডে কি হয়। তো দুটো অ্যারেঞ্জমেন্ট বললাম, একটাকে বলে হচ্ছে তোমার লিনিয়ার অ্যারেঞ্জমেন্ট, দু নম্বরটাকে বলে হচ্ছে সার্কুলার অ্যারেঞ্জমেন্ট, ঠিক আছে? তো এই দুটো পয়েন্টের উপর কারো কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞেস করো। কারো যদি কোনো কোশ্চেন থাকে এই দুটো পয়েন্টের উপর জিজ্ঞেস করো। পিকচারটা বুঝতে পেরেছো? ছবিটা বুঝতে পেরেছো? ছবিটা কি বলতে চাইছে? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। হ্যাঁ, দেখো বাকিরা। হ্যাঁ স্যার। তো দেখো পরেরটায় আমি যাচ্ছি। এইবার কিন্তু আমি বলবো পলিগোনাল অ্যারেঞ্জমেন্ট, ঠিক আছে? এবার পলিগোনাল অ্যারেঞ্জমেন্টে সব একই রকম। ধরো কেউ বলছে যে ট্রায়াঙ্গুলার একটা সিটের উপর বসে আছে, তার এখানে এ বি আর সি যদি বসে থাকে, এবার এর ক্ষেত্রেও কিন্তু সেই রকম একটা বাইরের দিকে একটা ভেতরের দিকে মুখ করে হতে পারে, এবং তার রেসপেক্টে তোমরা লেফট আর রাইটটাকে অরিজিনালি আইডেন্টিফাই করতে পারবে। যেরকম ভাবে সার্কুলারটা আইডেন্টিফাই করেছি, ঠিক সেরকম ভাবে একটা ট্রায়াঙ্গুলার অ্যারেঞ্জমেন্টও কিন্তু করা যেতে পারে, এক নম্বর। দু নম্বর হচ্ছে তুমি কোয়াড্রিল্যাটারাল একটা বেঞ্চের চারদিকে বসতে পারো, এরকম ভাবে এ বি সি ডি এইভাবে বসতে পারো, এবং এই সবাই কিন্তু সেন্টারের দিকে মুখ করে বসতে থাকবে, ঠিক আছে? সেন্টারের দিকে মুখ করে বসতে পারে, আর সেন্টার থেকে ধরো বাইরের দিকে মুখ করে বসতে পারে, ঠিক আছে? এই দুটো কন্ডিশন ওরা বলে দেবে, ঠিক আছে? এই দুটো কন্ডিশনের বেসিসে কিন্তু তোমাকে চিন্তা করতে হবে, এবং এই চিন্তার পিছনেই তোমার ওই লেফট আর রাইট সাইডটা খেয়াল রাখতে হবে। মানে এ লেফটে কে বসে আছে, এ রাইটে কে বসে থাকবে, যদি এইটা তোমার সেন্টারের দিকে মুখ করে থাকে। তো সেরকম ট্রায়াঙ্গুলার একটা অ্যারেঞ্জমেন্ট হলো, একটা কোয়াড্রিল্যাটারাল অ্যারেঞ্জমেন্ট হয়, একটা পেন্টাগোনাল অ্যারেঞ্জমেন্ট হয়। এ বি সি ডি ই, ঠিক আছে? এরকম একটা পেন্টাগোনাল অ্যারেঞ্জমেন্ট হয়, এরকম একটা হেক্সাগোনাল অ্যারেঞ্জমেন্ট হয়, এ বি সি ডি ই এফ। এইগুলো কি অ্যারেঞ্জমেন্ট গুলো? এই সমস্ত এ বি সি ডি ই এফ এই সমস্ত লোকেশনে একটা করে লোক বসে আছে, সেই লোকের পজিশনটা, লোকের সিটিংটা আমাকে আইডেন্টিফাই করতে হয় প্রবলেমের থ্রুতে। আমি জাস্ট কত রকম ভাবে বসতে পারে তার একটা টিপিক্যাল ক্লাসিফিকেশন করেছি, জাস্ট টিপিক্যাল ক্লাসিফিকেশনটা নোট করো সবার আগে। নেক্সট হচ্ছে অক্টাগোনাল। এ বি কিছু না, আমি জাস্ট পয়েন্ট মার্ক করছি, তোমার শেপ গুলো খেয়াল করো খালি। ই এফ জি এইচ লাইক দ্যাট, ওরা এরকম ভাবে বসে আছে। অক্টাগোনাল ছাড়া আর অ্যাজ সাচ কোনো ক্লাসিফিকেশন হয় না। তো মোটামুটি এই অক্টাগোনাল, হেক্সাগোনাল, পেন্টাগোনাল, তারপরে কোয়াড্রিল্যাটারাল, ট্রায়াঙ্গুলার, এইগুলো হচ্ছে পলিগোনাল শেপ, যেরকম ভাবে লোকজনের সিটিং অ্যারেঞ্জমেন্ট হতে পারে, ঠিক আছে? তো এইগুলো নিয়ে আশা করি তোমাদের কোনো প্রবলেম নেই, ঠিক আছে? জাস্ট সিটিং গুলো, মানে একটা লোক কোথায় বসবে, একটা তুমি তুমি টেবিলের উপর বসে আছো, সেই টেবিলের শেপটা কত রকম হতে পারে, ঠিক আছে? তার জাস্ট একটা বেসিক আইডিয়া আমি তোমাদের দিলাম, যেখানে তোমরা কি কি জিনিস দেখলে যে কিভাবে তোমার লিনিয়ার অ্যারেঞ্জমেন্ট হয়, কি কি পদ্ধতিতে সার্কুলার অ্যারেঞ্জমেন্ট হয়, আর কি কি পদ্ধতিতে পলিগোনাল অ্যারেঞ্জমেন্ট হয়। তো প্রথমত বলো স্ট্রাকচারটা বুঝতে পারলে কিনা, মানে অ্যারেঞ্জমেন্টটা বুঝতে পারলে কিনা, তারপরে আমরা প্রবলেম করব, ঠিক আছে? দেখো সবার আগে বলো যে বসার পদ্ধতিটা বুঝতে পারলে কিনা, তারপর যখন অঙ্ক করবো তখন তো বুঝতে পারবে, ঠিক আছে? দেখো কারো কোনো ডাউট, কারো কোনো প্রবলেম? হ্যাঁ দাদা, বোঝা গেছে। বাকি দেখো, বাকি কেউ যদি কিছু কোনো প্রবলেম থাকে জিজ্ঞেস করতে পারো। হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। চলো এবার একটা প্রবলেম। ঠিক আছে। এবার দেখো একটা প্রবলেম দেখা যাক। আমি একটা প্রবলেম নিচ্ছি,
ঠিক আছে? ধরো এরকম একটা জিনিস আমি একটা কমন প্রবলেম নিচ্ছি। ধরো বলেছে যে দেয়ার আর 6 পারসনস, দেয়ার আর 6 পারসনস, ঠিক আছে? 6 জন লোক আছে, সিটিং ইন এ রো, সিটিং ইন এ রো, একটা রোতে বসে আছে, সিটিং ইন এ রো, ঠিক আছে? ফুল স্টপ। বলেছে দে আর, দে আর এরকম করে নাম দিয়ে দিয়েছে এ কমা বি কমা সি কমা ডি কমা ই কমা এফ। এটা হচ্ছে এই 6 জন, ঠিক আছে? এইবার কিছু কিছু স্টেটমেন্ট দিয়েছে। স্টেটমেন্ট গুলো কিরকম? ধরো এরকম একটা দিয়েছে স্টেটমেন্ট নাম্বার 1। এগুলো কিন্তু আমি স্টেটমেন্ট ফর্মে লিখছি, পরীক্ষায় কিন্তু পরপর পরপর জাস্ট লাইন হিসেবে থাকবে। স্টেটমেন্ট 1 এ দিয়েছে এরকম, সাপোজ সে বলেছে কিরকম হবে বলো, ধরো সি ইজ, এরকম একটা লিখছি, সি ইজ নট সিটিং beside, C is not sitting beside D, ঠিক আছে? C is not sitting beside D, এরকম একটা দিয়েছে। আর একটা দিয়েছে D, who is, who is মানে হচ্ছে D এর কথাই বলছে, who is on the, who is on the extreme right, EXTREME, extreme right মানে সব থেকে রাইটে ও বসে আছে, who is on the extreme right, ফুল স্টপ। এবার সেকেন্ড স্টেটমেন্টে এরকম দিচ্ছে, সাপোজ ধরো স্টেটমেন্ট নাম্বার 2 বলেছে, আমি স্টেটমেন্ট ফর্মে লিখছি, বই থেকে পরীক্ষায় কিন্তু স্টেটমেন্ট ফর্মে থাকবে না। বলেছে ধরো এরকম একটা জিনিস বলেছে যে ই ইজ বিটুইন, ই ইজ বিটুইন ফর সে, এরকম একটা বলেছে এ অ্যান্ড সি, ঠিক আছে? এ এবং সি এর মাঝখানে সাপোজ ধরো তখন ই বসে আছে। আরেকটা স্টেটমেন্ট এরকম দিয়েছে স্টেটমেন্ট 3 তে, এরকম দিয়েছে ধরো এ ইজ নট সিটিং বিসাইড, এ ইজ নট সিটিং বিসাইড, এ ইজ নট সিটিং বিসাইড ফর সে, এরকম দিয়েছে এফ অ্যান্ড ডি, এফ অ্যান্ড ডি। আরেকটা স্টেটমেন্ট এরকম দিয়েছে স্টেটমেন্ট নাম্বার 4, সাপোজ সে এরকম দিয়েছে বি ইজ বিটুইন এফ অ্যান্ড ডি, বি ইজ বিটুইন, বিটুইন এফ অ্যান্ড ডি, এফ এবং ডি এর মাঝখানে আছে তোমার ডিটা। তাহলে তোমাকে এরকম একটা কোশ্চেন জিজ্ঞেস করেছে, সে হু ইজ, কোশ্চেনটা এরকম দিয়েছে হু ইজ ইমিডিয়েট, IMMEDIAT, ইমিডিয়েট সে রাইট অফ এ, ইমিডিয়েট রাইট অফ এ, এর ইমিডিয়েট রাইটে কে বসে আছে, ঠিক আছে? এইটা তোমাকে ধরো সাপোজ বার করতে দিয়েছে, তুমি এরকম 4টে স্টেটমেন্ট দিয়ে দেবে। এই 4টে স্টেটমেন্টের রেসপেক্টে তোমাকে ধরো বলে দিল যে কে বসে আছে এ এর রাইটে। সাপোজ অপশনগুলো লিখে নাও, ধরো এরকম লিখো বি, সি, ডি, সাপোজ তুমি লেখো আরেকটা লেখো নান অফ দিস, নান অফ দিস, এরকম একটা লেখো। অপশন 1, অপশন 2, অপশন 3, অপশন 4, এই 4টে অপশনের মধ্যে কোনটা হবে মনে হচ্ছে বলো? 7টা থেকে 9 রে, 6টা 30, বলে দিচ্ছি কি বলছি। আজকে সিটিং অ্যারেঞ্জমেন্ট নিয়ে ক্লাস হচ্ছে, ঠিক আছে? সিটিং অ্যারেঞ্জমেন্টের উপরে, সিটিং অ্যারেঞ্জমেন্টের উপরে একটা অঙ্ক এখানে দেওয়া হয়েছে। এখানে বলা হয়েছে দেয়ার আর 6 পারসন সিটিং ইন এ রো, 6টা পারসন আছে যারা একটা রোতে বসে রয়েছে। দেয়ার যথাক্রমে ABCDEF, ঠিক আছে? এখানে বলেছে যে একটা পরপর স্টেটমেন্ট, 4টে স্টেটমেন্ট দেওয়া আছে। বলেছে যে সি ইজ সিটিং বিসাইড ডি, হু ইজ অন দ্য এক্সট্রিম রাইট মানে যে এক্সট্রিম রাইটে বসে আছে। ই ইজ বিটুইন এ অ্যান্ড সি, ইটা এ আর সি এর বিটুইনে বসে আছে। এ ইজ নট সিটিং বিটুইন এফ অ্যান্ড ডি, ডি ইজ বিটুইন এফ অ্যান্ড ডি, মানে হু ইজ দ্য ইমিডিয়েট রাইট অফ ই, ইমিডিয়েট রাইট অফ এতে কে এটা বসে আছে ই হবে, বলো। হ্যাঁ, ই ই কি হবে? এলিফ্যান্ট ই। একটা, আচ্ছা এলিফেন্টের ই দেখি, অপশন একটা ই আসছে, অপশন একটা ই আসছে, বাকিটা বলো দেখি। সবাই চেষ্টা করো।
অপশন এইটা কি স্যার, এক্সট্রা অপশন? না না, এইগুলো হচ্ছে তোমার অপশনস। অপশনস এর মধ্যে এতগুলো দিয়েছি, চলো 4টে অপশন এরকম আছে, বিসিডি নান অফ দিস আছে, তো ওই বললো ই হতে পারে। আর এইগুলো হচ্ছে স্টেটমেন্ট, স্টেটমেন্ট ফর্মে আমি বলেছি, ঠিক আছে, স্টেটমেন্টের পার্টে বলেছি, মানে একটা দুটো করে যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়, কিন্তু পরীক্ষার সময় তো পরপর পরপর লেখা থাকবে পাশাপাশি। আমি এখানে স্টেটমেন্ট ফর্মে লিখেছি আলাদা আলাদা, স্টেটমেন্ট 1 2 3 4 এরকম। বলো। স্যার বি হবে। বি হবে? হ্যাঁ। বি একটা অ্যান্সার আছে। আর কত মিনিট চেষ্টা করো, তারপর অ্যান্সারটা তৈরি করছি। স্যার সি। স্যার আমার সি মনে হচ্ছে। দেখো বাকিরা কি বলছে, দেখো। ঠিক আছে, মোটামুটি সবাই একটা আইডিয়া করেছে। ঠিক আছে, দেখো আমি যদি প্রথমত একটা কাজ করি, আমি ফার্স্টে একটা স্ট্রেট লাইন টানছি, স্ট্রেট লাইন টেনে 6টা ভাগ করছি, 1 2 3 4 5 6। ঠিক আছে, এবার এবিসিডি ইএফ আমি 5টা লোক জানি, এবার জাস্ট স্টেটমেন্ট 1টা করবো। স্টেটমেন্ট 1 এ কি লেখা আছে? সি ইজ নট সিটিং বিসাইড বি, মানে সি এর পাশে ডি নেই, 1 নম্বর। হু ইজ অন দ্য এক্সট্রিম রাইট। ঠিক আছে, এখানে যে স্টেটমেন্টটা বলেছে যে সিটা যেটা রয়েছে, ঠিক আছে, সিটা রয়েছে ডি এর পাশে নয়, 1 নম্বর। আর দ্বিতীয় নম্বর বলেছে যে হু ইজ অন দ্য এক্সট্রিম রাইট, মানে ডি হচ্ছে একদম এক্সট্রিম রাইটে রয়েছে। তাহলে এটা যদি লেফট হয়, এটা তো রাইট, তাহলে এক্সট্রিম রাইটে ডি বসে আছে, এইটা একটা কোয়ান্টিফাই করা গেল। আরেকটা জিনিস যেটা জানা গেল যে এই ইমিডিয়েট পজিশনটায় সি নেই, এখানে সি পসিবল নয়, এই লোকেশনে সি ইজ নট পসিবল। দ্বিতীয় স্টেটমেন্টটা পড়ো, ই ইজ বিটুইন এ এন্ড সি, তার মানে আরেকটা স্টেটমেন্টে কি বলছে, এখানে কোনো একটা জায়গায় এ থাকবে আর সি থাকবে, তার মাঝখানে এ আর সি এর মাঝখানে কে থাকবে? ই থাকবে। উল্টো বললাম? হ্যাঁ, তা ঠিক বলেছি, এ আর সি এর মাঝখানে থাকবে হচ্ছে ই। ঠিক আছে, এইবার বলেছে হচ্ছে এ ইজ নট সিটিং বিসাইড এফ অ্যান্ড ডি, মানে এ এমন একটা জায়গায় বসে রয়েছে যে জায়গায় এফ ও নেই, ডি ও নেই। ডি তো হবে না, তার মানে এ কখনো এফ এর পাশে বসবে না, এটাও একটা ফ্রিজ হয়ে গেল। আরেকটা যেটা বলেছে, দ্যাট ইজ বি ইজ বিটুইন এফ অ্যান্ড ডি, তাহলে বিটা এমন জায়গায় বসে আছে সেটা হচ্ছে বিটুইন এফ অ্যান্ড ডি। তাহলে এখান থেকে যেটা বুঝতে পারলাম, বিটা অ্যাকচুয়ালি মাঝখানে বসে রয়েছে আর এফটা তার পাশে বসে আছে। বিটুইন এফ অ্যান্ড ডি মানে হচ্ছে এই এফ এর লোকেশন আর বি এর লোকেশনটা ফ্রিজ হয়ে গেল। এইবার ব্যাপারটা হচ্ছে যে যেহেতু এটা এফ এর পাশে বসে নেই, তার মানে এই জায়গায় এটা পসিবল নয়। তাহলে এ এর জন্য দুটো লোকেশন পসিবল, সেটা হচ্ছে আইদার এইটা অর এইটা। এবার এই দুটোর মধ্যে একটা জিনিস দেখো, তোমাদের এখান থেকে তুমি দেখে বুঝতেই পারছো যে এ আর সি এর মাঝখানে ই বসে রয়েছে, তার মানে একটাই এ এর পজিশন পসিবল, দ্যাট ইজ দিস ইজ এ এন্ড দিস ইজ সি এন্ড দিস ইজ ই। ঠিক আছে, এইটা হচ্ছে লোকেশন পসিবল। এইবার তোমাকে দেখো বলেছে যে হু ইজ ইন দ্য ইমিডিয়েট রাইট অফ এ। ইমিডিয়েট রাইট অফ এ যদি আমি দেখি, ঠিক আছে, ইমিডিয়েট রাইট মানে হচ্ছে এই দিকটা, ঠিক আছে, এদিকটা লেফট, এদিকটা রাইট। তাহলে ইমিডিয়েট রাইট অফ এ যদি তোমায় বলে, তখন তুমি বলে দিলে ই হচ্ছে কি অ্যান্সার। ঠিক আছে, তো ই ইজ দ্য কারেক্ট অ্যান্সার। বাট এরকম জায়গা থেকে আরো অনেক ঘুরিয়ে প্রশ্ন দিতে পারে, যেমন ধরো বললো হু ইজ ইন দ্য ইমিডিয়েট লেফট অফ ডি, ডি হু ইজ ইন দ্য ইমিডিয়েট লেফট অফ ডি, এটা বলতে পারে। ঠিক আছে, তারপর এরকম জিজ্ঞেস করতে পারে হু ইজ ইন দ্য ইমিডিয়েট রাইট অফ সি। ঠিক আছে, এরকম নানা রকম ভাবে ঘুরিয়ে জিজ্ঞেস করতে পারে। ঠিক আছে, তোমাদের সবার আগে এই যে সিঙ্গেল লাইনটা ড্র করতে হবে, আর এইরকম 4টে 5টা 6টা যে ব্লক ছিলাম সেটা ব্লক টানতে হবে, আর একটা একটা করে স্টেটমেন্টকে পড়তে হবে, পড়ে সেখান থেকে যে রেজাল্টটা বেরোচ্ছে সেই রেজাল্টটা তোমাকে ইনক্লুড করতে হবে। তার মানে দেখো, আমি একদম প্রথম স্লাইডে তোমাদের একটা জিনিস বলেছিলাম। এখন এই প্রথম স্লাইডে আমি তোমাদের বলেছিলাম ফার্স্ট অফ অল আইডেন্টিফিকেশন। ঠিক আছে, আইডেন্টিফিকেশনের জন্য তোমাকে তুমি সবার আগে কি করলে, কটা পার্সন আছে এ বি সি ডি ই এফ, এইভাবে আইডেন্টিফাই করলে। তারপর বলে পিক্টোরিয়াল রিপ্রেজেন্টেশন, তুমি সেখানে আমি কি করলাম, আমি এরকম 1টা 2টো 3টে 4টে 5টা 6টা ভাগ করলাম। তারপর বলছে ফিল্টার ইনফরমেশন। ফিল্টার ইনফরমেশন মানে হচ্ছে 4টে স্টেজ ছিল,
চারটে স্টেটমেন্ট থেকে ইনফরমেশন গুলোকে ফিল্টার করলাম, ফিল্টার করে কি কি পেলাম, এইখানে ডি পেলাম, তারপরে পেলাম যে এইখানে এফ পেলাম, মাঝখানে বি পেলাম, তারপরে এখানে সি পেলাম, তারপরে এখানে ই পেলাম, তারপর এখানে এ পেলাম। তো সেখানে ফিল্টার ইনফরমেশন পেলাম। ফিল্টার ইনফরমেশন করার পর তোমাকে যে প্রবলেমটা দিয়েছে তার রেসপেক্টে তুমি একটা ইউনিক সলিউশন ড্র করতে পারলে। ফিল্টার করাটাই হচ্ছে সে মেন। ফিল্টার তুমি যেভাবে করতে পারলে তত ভালোভাবে তুমি তার সলিউশনটাও প্রোভাইড করতে পারবে। ঠিক আছে, তো এইটা হচ্ছে তোমার ফিল্টার ইনফরমেশন এবং প্রসেস বা স্টেপস। এইটা তুমি মোটামুটি একটা নোট করে রাখো তোমরা। ঠিক আছে, তো দিস ইজ দ্য ফার্স্ট প্রবলেম, যে কিভাবে ধরো একটা পার্টিকুলার পার্সনের সিটিং অ্যারেঞ্জমেন্টটাকে চেক করবো। দেখো, যদি এটা হয়ে যায় তাহলে বলবো। এখানে আমি একটা সিঙ্গেল রোড সিকোয়েন্স বলেছি। সিঙ্গেল রোড সিকোয়েন্স মানে একটা রো দিয়ে বলেছি। এরপর একটা প্রবলেম করব যেখানে আমি ডবল রোড সিকোয়েন্স দেখাবো, মানে যেখানে দুখানা রো থাকে। এটা একটা স্যাম্পল প্রবলেম যেখানে সিঙ্গেল রো সিকোয়েন্স দিয়ে করা হয়েছে। এরপর একটা আমরা প্রবলেম করব যেখানে তোমরা ডবল রোড সিকোয়েন্স দেখবে। এটা হয়ে গেলে বলবে। এটা যদি হচ্ছে সিঙ্গেল রোড সিকোয়েন্স, রোড সিকোয়েন্স, আর এটা হচ্ছে লিনিয়ার অ্যারেঞ্জমেন্টের প্রবলেম। লিনিয়ার অ্যারেঞ্জমেন্ট প্রবলেম, লিনিয়ার অ্যারেঞ্জমেন্ট প্রবলেম। দেখো, এটা হয়েছে। পরেরটা যাই। কারো কোনো কোশ্চেন, কারো কোনো বক্তব্য? স্যার বলছি বলো এই ভাই। যে ডি এর পরে হু হ্যাঁ, ইজ অন দ্য এক্সট্রিম সাইড, এটা ডি না সি বুঝবো কি করে? এখানে হু বলতে একে ডি কেই বলেছি। সি ইজ সিটিং বিসাইড ডি। হু ইজ, হু মানে কি? হু মানে ডি কেই বলছে। ডি এর পর তো হু লিখেছে। ওকে স্যার। হ্যাঁ, দেখো নেক্সট কেউ আর কেউ? এগোচ্ছি তাহলে। এগোই। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হুম, দেখো নেক্সট কোশ্চেন। ধরো আমি একটা কোশ্চেন জাস্ট ফ্রেম করছি, তোমরা একটু আইডিয়া করার চেষ্টা করবে। সাপোজ ধরো এরকম একটা প্রবলেম বলেছে যেখানে 8খানা পার্সন আছে, 8 পার্সন। ঠিক আছে, সিটিং ইন টু রোজ, সিটিং ইন টু রোজ। ঠিক আছে, তারা কারা? এ, বি, সি, ডি, ই, এফ, জি, এইচ। কতজন হলো? 8জন হয়ে গেছে। ঠিক আছে, 8জন লোক আছে। বলছে যে ইচ রো হ্যাজ 4 পার্সনস, ইচ রো হ্যাজ 4 পার্সনস, সরি, ইচ রো হ্যাজ 4 পার্সনস। এবার বলেছে বি ইজ সিটিং ইন ফ্রন্ট অফ, বি এন্ড সি আর সিটিং ইন ফ্রন্ট অফ ইচ আদার। স্টেটমেন্ট 1 এরকম দিয়েছে, বি এন্ড সি আর সিটিং ইন ফ্রন্ট অফ ইচ আদার, ইন ফ্রন্ট অফ ইচ আদার, এরকম একটা দিয়েছে। ঠিক আছে, 1 নম্বর। ধরো 2 নম্বর এরকম একটা দিয়েছে যে সি ইজ বিটুইন ডি এন্ড ডি, সি ইজ বিটুইন ডি এন্ড ই, সি হচ্ছে ডি এবং ই এর মাঝখানে রয়েছে। এন্ড দাদা এইচ, বলছিলাম এক একটা রোতে কতজন আছে? 4টে করে।
এই যে 4 জন করে, ঠিক আছে, এক একটা রোতে 4 জন করে আছে। এইচ ইজ, সাপোজ এরকম দিয়েছে, ইজ সিটিং ইমিডিয়েট অফ, এইচ ইজ সিটিং ইমিডিয়েট লেফট অফ, কি লিখবো বল, ইমিডিয়েট লেফট অফ, সাপোজ ই লিখছি, ইমিডিয়েট লেফট অফ ই। স্টেটমেন্ট নাম্বার 4 বলেছে H and F, suppose, are diagonally opposite, are diagonally opposite, are diagonally opposite। আর একটা স্টেটমেন্ট এরকম দিয়েছে, স্টেটমেন্ট নাম্বার 5, সাপোজ G and B are not near to each other, are not near to each other, near to each other, ঠিক আছে, G and B are not near to each other, ঠিক আছে, এইটুকু বলেছে। এবার বলেছে হু ইজ ইন দ্য ফ্রন্ট অফ এ, কোশ্চেনটা এরকম দিয়েছে, হু ইজ ইন ফ্রন্ট অফ এ, ফ্রন্ট অফ এ, তোমরা বার করে এটার অ্যান্সারটা বলো, আমি অ্যান্সার বলবো না, ই হবে, আমি জানিও না। হ্যাঁ, কি হবে? ই ই ই হবে বলছে, ই একটা অপশন আছে, বলো আর দেখি আর কি অ্যান্সার আছে। দুটো রোয়ের কথা বলেছে, তারপর দুটো রো টানবে সবার আগে, 4টে করে লোক থাকবে, 4টে করে লোক লাগলে এবার কোথায় কে বসবে সেটা স্টেটমেন্ট 1 থেকে আইডেন্টিফাই করো, 2 থেকে আইডেন্টিফাই করো, 3 থেকে করো, 4 থেকে করো, 5 থেকে করো, ঠিক আছে? দাদা ই হবে। ই হবে আর একটা answer আছে। ইয়ে হবে। এই আসছে, দেখা যাক কি আছে। আর কেউ একজন অ্যান্সার দিক। স্যার অপশন ই হবে স্যার। অপশনই হবে, তার মানে দেখো এখান থেকে তোমরা যদি মোটামুটি সবাই বুঝতেই পেরেছো, ধরো বি এন্ড সি আর সিটিং ইন ফ্রন্ট অফ ইচ আদার, মানে যেখানেই তুমি বি আর সি কে বসাও তারা মুখোমুখি বসবে, ঠিক আছে, যেখানেই খুশি বসাও তুমি। সি ইজ বিটুইন ডি অ্যান্ড ডি, এবার সিটাকে এমন একটা জায়গায় বসাতে হবে যেখানে ডি আর ই এর ফাঁকে সে বসবে। এবার বলছে এইচ ইজ সিটিং ইমিডিয়েট টু দ্য লেফট অফ ই, ঠিক আছে, এইচটাকে, এইচ আর ই একসাথে বসে আছে, তার মানে আমি যদি এরকম বলি একদিকে বি আছে তো একদিকে সি আছে, কোথায় আছে জানি না, ঠিক আছে, এবার সি যেদিকে আছে সেদিকে ডিও আছে, ইও আছে, ঠিক আছে, এরকম ভাবে ব্যাপারটা। নেক্সট বলেছে এইচ ইজ সিটিং ইমিডিয়েট লেফট অফ ই, ইমিডিয়েট লেফট অফ ই মানে হচ্ছে এই, এখানে কি হলো কেসটা তাহলে, সি ইজ বিটুইন ডি অ্যান্ড ডি হলো, আচ্ছা, তার মানে এরকম একটা জায়গায় ডি, এরকম একটা জায়গায় যদি ই হয় আর এরকম একটা জায়গায় যদি ডি হয়, তাহলে তার লেফটে কে বসতে পারবে, তার লেফটে বসতে পারবে হচ্ছে তোমার এইচটা, ঠিক আছে, তার লেফটে তোমার বসতে পারবে এইচটা, কারণ ইমিডিয়েট লেফট নাহলে তৈরি হবে না, ঠিক আছে, যদি এখানে ইটা লিখি তাহলে ইমিডিয়েট লেফটে সি চলে আসবে। আর ফোর্থ স্টেটমেন্টটা বলেছে এইচ এন্ড এফ আর ডায়াগোনালি অপোজিট, যেদিকে এইচ বসে আছে তার ঠিক ডায়াগোনালি উল্টো দিকে
এফ বসে আছে, মানে ওপারে বসে আছে এফ, ঠিক আছে। আর আরেকটা যেটা বলেছে যে জি অ্যান্ড বি আর নট নিয়ার টু ইচ আদার, জি অ্যান্ড বি আর নট নিয়ার টু ইচ আদার, তার মানে বিটা আর যদি আমি লোকেশনটা বলি, তার মানে জিটা এরকম একটা জায়গায় থাকবে আর মাঝখানে একটা কিছু ঢুকে থাকবে, এটা এখানে ঢুকে থাকবে। তার মানে দেখো মোটামুটি তোমরা আইডিয়া করতে পারছো এখানে কি আসছে, জি এ বি এফ, জি এ বি এফ, ঠিক আছে। এই গোল্লাগুলো জি এ বি এফ এরকম একটা এলো উপরে, আর তার তলায় কি এলো দেখো, এইচ ই সি ডি, এইচ ই সি ডি এরকম এলো, ঠিক আছে, এরকম একটা এলো। এবার দেখো তোমাকে বলেছে যে এর উল্টো দিকে কি আছে, তো এটা অ্যান্সার হবে, এর উল্টো দিকে ই আছে, ঠিক আছে। তো এটা একটা বেসিক তোমার প্রবলেম, ঠিক আছে, একটা বেসিক প্রবলেম আমি নিয়েছিলাম, তো এরকম একটা তোমাদের দিতে পারে, ঠিক আছে। সিমিলারলি আমরা এবার একটা সার্কুলার অ্যারেঞ্জমেন্টে দেখো, এটা এটা তোমরা নোট করে নাও, যারা যারা করতে পারো একটু নোট করো। তো এটা হচ্ছে টু রোড সিকোয়েন্স হলো, দুটো রো ওয়ালা সিকোয়েন্স হলো, ঠিক আছে, টু রোড সিকোয়েন্স হলো। এইবার এইটার উপরে নেক্সট একটা আমাদের করতে হবে, যেখানে আমাদের ওই সার্কুলার বা ওই যে স্পেরিক্যাল যে ফিগারটা ছিল, স্পেরিক্যাল শেপ, সার্কুলার শেপটা আছে, সেই সার্কুলার শেপের উপর একটা করতে হবে। দেখো একটা প্রবলেম দিচ্ছি সার্কুলার সেলের উপর, তো করার চেষ্টা করো। দেখো এটা হয়ে গেলে বলবে, একটু রেসপন্স করবে হয়ে গেলে। এটাও কিন্তু লিনিয়ার অ্যারেঞ্জমেন্টের মধ্যেই পড়ছে, লিনিয়ার অ্যারেঞ্জমেন্টের মধ্যেই পড়ছে। পরীক্ষায় বেসিক্যালি এই টু রোড সিকোয়েন্স বেস প্রবলেমটাই দেয়, পরীক্ষাতে এইগুলোই দেয়, এই টু রোড সিকোয়েন্স অঙ্কগুলোই দেয়। এটা একটু ডিফিকাল্টের মধ্যে, কিন্তু এইগুলোই পরীক্ষায় আসে। হ্যাঁ, সিঙ্গেল রোতে বড্ড ইয়ে হয়ে যায়, আটকে যায় বড্ড। এগুলো প্র্যাকটিস করা ছাড়া উপায় নেই রে, যত বেশি প্র্যাকটিস করবি তত স্পিড বাড়বে। এই সমস্ত জায়গায় কোনো ট্রিক্স তুই কাটাতে পারবি না, এই জায়গাতে ট্রিক্স কাটানো মানে তুমি যদি স্টেপ গন্ডগোল করো, যেভাবে যেভাবে বললাম, সবার আগে আইডেন্টিফাই করো, তারপর স্টেটমেন্টগুলো আলাদা করে লেখো, ঠিক আছে। তো এই স্টেটমেন্টগুলো তোমাকে ঠিকভাবে পড়তে জানতে হবে, এবং এই পিকচারটা তোমাকে ড্র করতে জানতে হবে। আর পিকচার যদি না ড্র করো কোনোদিন এই এটা আসবে না। তো জিআই এর এই পার্টে অঙ্ক কিন্তু একটু অন্যরকম আসে, ঠিক আছে। সিটি ম্যানেজমেন্টের কিন্তু গন্ডগোল হয়ে যাওয়ার চান্স বেশি থাকে। সিটি ম্যানেজমেন্টের লোকে 100-এ 100 পায়, একদম 100-এ 100 পায়, কিন্তু টাইম বেশি লাগে, এটাই হচ্ছে একটা ব্যাপার। রিজনিং 50-50 পেয়ে যায়। কোনো ক্যালকুলেশনে রিজনিং 50-50 ম্যাক্সিমাম ছেলে পায় আর কি। ওইটাই তো ব্যাপার হয়ে গেছে না এখন, প্র্যাকটিস লেভেলটা কত রিজনিং আর জিএসসি তো সবাই 50 ছেলেগুলো বেরিয়ে যায়। হ্যাঁ হ্যাঁ, সে তো প্র্যাকটিস লেভেল প্রচুর থাকে না, এটাই হচ্ছে ব্যাপার, প্র্যাকটিসের লেভেলটা প্রচুর থাকে, ঠিক। আর একটা জিনিস দেখ, আমি আমার যেটা মনে হয় সেটা হচ্ছে যে আমাদের একটা টেকনিক্যাল পড়াশোনার উপর একটা ভালোবাসা থাকে, তো আমরা ওই টেকনিক্যালটা বেশিক্ষণ ধরে পড়ি। এবার যারা ধর টেকনিক্যাল ভালোবেসে কোনোদিন পড়ায়নি, তাদের কাছে তো সারা জীবন ধরে ওই জিআই জিএস আর ওই ইংলিশ আর এই তো পড়ে গেছে, তাদের পড়ার মধ্যে আলাদা কোনো কিছু আছে, সেপারেট কোনো জিনিসের কোনো স্কিল আছে কি? আজকে আমাদের নয়, সিভিল ইলেকট্রিক্যাল মেকানিক্যালে তো জবের একটা ক্রাইসিস রয়েছে, কিন্তু এই জবের ক্রাইসিসটা যখন ছিল না, তখন কিন্তু দিস ইজ এ স্কিল। আমরা যেটা পড়াশোনা করেছি সেটা একটা স্কিল বেসিস পড়াশোনা হয়েছে, আমাদের একটা স্কিল ডেভেলপমেন্ট হয়েছে। যারা জেনারেল গ্র্যাজুয়েশন করছে তাদের কি অ্যাকচুয়ালি কোনো স্কিল ডেভেলপমেন্ট হচ্ছে? একটা পার্টিকুলার টপিক নিয়ে তারা পড়ছে বটে, কিন্তু স্কিল ডেভেলপমেন্ট অ্যাজ সাচ কিছু হচ্ছে না, যেখান থেকে ওরা ধর, মানে আমি বলতে চাইছি অ্যাজ সাচ, মানে রিসার্চ ওয়ার্ক বাদ দিয়ে ওদের কোনো প্র্যাকটিক্যাল ওয়ার্ল্ডে কতটা কাজ আসবে সেটা কিন্তু হচ্ছে না। কিন্তু সেই জায়গায় তুই সিভিল ইঞ্জিনিয়ারিং পড়েছিস, তো সিভিল ইঞ্জিনিয়ারিং ফিল্ডে একটা তো চাকরি আছে। তো একটা আমার প্রশ্ন, আমি তো সবসময় মনে করি যে একটা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার হোক, একটা সিভিল ইঞ্জিনিয়ার হোক, সে যেই হোক, তাকে সবসময় এক্সামিনেশন নেওয়া উচিত তার সিভিলের উপরে, ইলেকট্রিক্যালের উপরে, মেকানিক্যালের উপরে। কেন তার এই সমস্ত ভুলভাল জিআই জিএস এগুলো কিসের দরকার আছে? একটা ইতিহাসে একটা ইঞ্জিনিয়ার, যে ধর আমি ফর এক্সাম্পল বলছি সিপিডব্লিউডি তে কাজ করে, সেই সিপিডব্লিউডির ইঞ্জিনিয়ার বাবরের বাবার নাম জেনে তার কি হবে? এইগুলো জানলে না, ঠিক আছে, সিটি ম্যানেজমেন্ট একটা ব্যাপার রয়েছে, এগুলো সব রয়েছে, কিন্তু তার বাবরের বাবার নাম জেনে কি কাজটা হবে তুই বলতে পারবি? আমার এটাই কোশ্চেন, হ্যাঁ, আমার এটাই কোশ্চেন স্যার।
এটা মানে অযৌক্তিক অযৌক্তিক ব্যাপার। এই সৌরভ মিউট কর। হ্যাঁ করেছে এটা অযৌক্তিক ব্যাপার। যাই হোক, আচ্ছা দেখো নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। নেক্সট কোশ্চেনটা হচ্ছে, ধরো একটা সার্কুলার এরকম আমি একটা পার্ট নিচ্ছি, ঠিক আছে, এটাকে ধরো ভাগ করছি, টোটাল 8টা ভাগ করবো। সাপোজ সে এটাকে আমি এ নাম দিচ্ছি, বি, সি, ডি, ই, এফ, এফ, জি, এইচ, ঠিক আছে। এবার তোমাকে কোশ্চেনে কি দিয়েছে ভালো করে শোনো। কোশ্চেনে বলেছে দেয়ার আর 8 পার্সনস এ বি সি ডি ই এফ জি এইচ। তোমাকে যেভাবে দেখানো হয়েছে সেইভাবে সে রয়েছে, ঠিক আছে। এবার বলছে যে দে আর ফেসিং দ্য অপোজিট ডাইরেকশন টু দ্য সেন্টার। এটা সহজ হয়ে গেল কোশ্চেনটা খুব। দে আর ফেসিং দ্য opposite direction to the center, opposite direction to the center, CENTER না TR center, ঠিক আছে। if they move up to 3 places anti-clockwise, if they move up to 3 places anti-clockwise, ঠিক আছে, যদি সে মুভ করে তাহলে দেন এটা জিজ্ঞেস করেছে এই অপশনগুলোর মধ্যে কোনগুলো কারেক্ট। অপশন এ সাপোজ এরকম একটা দিয়েছে, বি উইল ফেস ওয়েস্ট, বি উইল ফেস ওয়েস্ট, সাপোজ এরকম আরেকটা দিয়েছে ই উইল ফেস ইস্ট, ই উইল ফেস ইস্ট, সাপোজ ধরো আরেকটা এরকম দিয়েছে এইচ উইল ফেস নর্থ ওয়েস্ট, এইচ উইল ফেস নর্থ ওয়েস্ট, ঠিক আছে। আর ডি উইল ফেস, ডিতে ধরো এরকম একটা দিয়েছে এ উইল ফেস সাউথ, এ উইল ফেস সাউথ। এবার এই অপশনগুলোর মধ্যে কোনটা কারেক্ট জিজ্ঞেস করেছে। এটা কোশ্চেন, এটা হচ্ছে অপশনস, এই অপশনসগুলোর মধ্যে কোনটা কারেক্ট জিজ্ঞেস করেছে, ঠিক আছে। তো দেখো হবে এই এক অপশনের মধ্যে, হুম, হবে এই অপশনের মধ্যে। নান অফ দিস, অ্যাড করে দিলাম, যাও। আমি তো বললাম এবার তুই মেলা না, না মিললে না মিলবে কি আছে, নান অফ দিসই হবে, হ্যাঁ নান অফ দিসই হবে। না মিললে না মিলবে তো কি হয়েছে, দেখ না, চেষ্টা করে দেখ না। আচ্ছা দাদা, কোশ্চেনটা কি বুঝলাম না, মানে 3 প্লেস মানে অ্যান্টি ক্লকওয়াইজ রোটেট করলো, তাই তো? হ্যাঁ 3 প্লেস অ্যান্টি ক্লকওয়াইজ রোটেট করবে, মানে প্রত্যেকটা। রোটেট করে পজিশনগুলো আইডেন্টিফাই হ্যাঁ করতে হবে তো? তারপর হ্যাঁ রোটেট করার পর পজিশন আইডেন্টিফাই করতে হবে। 3টে প্লেস অ্যান্টি ক্লকওয়াইজ রোটেট করে পজিশন আইডেন্টিফাই করতে হবে। তিনটে প্লেস অ্যান্টি ক্লকওয়াইজ রোটেট করে পজিশন আইডেন্টিফাই করতে হবে। পুরো নান অফ দিস হবে এটা কি? নান অফ দিস কেন রে, চিন্তা ভাবনা কর, আর আগে থেকে নান অফ দিস বলে দিচ্ছিস। এটাকে অ্যান্টি ক্লকওয়াইজ স্যার ঘোরা, বি, স্যার বি হবে। এটাকে অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরা, তার মানে কত হবে, এটা এ হবে, বি, সি, তাই না, ডি, ই, কি লিখছি, ভুলভাল লিখছি মনে হচ্ছে, হ্যাঁ স্যার, ভুল হয়ে যাচ্ছে, ভুল লিখছি, ভুল বলেছেন এইচ জি হবে। উল্টো হবে, উল্টো দিকে যাবে স্যার। সরি ভেরি সরি। এসটা হবে মানে বি উইল ফোর্স দ্য ওয়েস্ট। দাঁড়া পেনটা নিচে, আরে পেনটা নেই রে বাবা,
ওয়েস্ট না ফেস? ও এটা ফেস। দাদা এই হবে অপশন বি উইল আরে দাঁড়া, বুঝতে পেরেছি, আমার পেনটা নিচ্ছে না, 1 মিনিট কি হলো। প্রবলেমটা বুঝতে পেরেছিলি, পেনটা নিচ্ছিল না। এবার দেখ এর পেছনে বি লাগিয়ে দে, বি সি ডি ই এফ জি এইচ, ঠিক আছে? তাহলে কত হচ্ছে বল এবার। বি উইল ফেস ওয়েস্ট, হ্যাঁ এই তো ওয়েস্টে ফেস করে আছে, ঠিক আছে? তারপরে আর কি আছে? ই উইল ফেস ইস্ট, না ই তো অন্য দিকে হয়ে যাচ্ছে। স্যার কি করে দিকে পালিয়ে ওয়েস্টের দিকে ফেস করে আছে? ওরা তো সেন্টারের দিকে মুখ করে আছে, তো ইস্ট ফেসে বসে আছে বি। এই অপোজিট ডাইরেকশন টু দ্য সেন্টার আছে, দেখ দে আর ফেসিং অপোজিট ডাইরেকশন টু দ্য সেন্টার, সেন্টার থেকে উল্টো দিকে ফেস করে বসে আছে। মানে তুই এখানে বসে আছিস, তোর মুখটা এইদিকে রয়েছে, তাহলে এখানে বসে থাকলে মুখটা তো ওয়েস্ট ফেসিং হবে না। তারপরে এইচটা দেখ, এইচ উইল ফেস নর্থ ওয়েস্ট, এইচটা কোথায় আছে? এইচ সাউথ হয়ে গেছে, এইচটা হয়ে গেছে সাউথ। আচ্ছা, এটা উইল ফেস সাউথ, এটা তো সাউথ হবে না, এটা উইল ফেস কি হবে? সাউথ ওয়েস্ট হবে, সাউথ ওয়েস্ট হবে, সাউথ ওয়েস্ট হবে, ঠিক আছে? আর তারপরে ইটা উইল ফেস কোথায় হবে? ই হবে হচ্ছে তোমার নর্থ ইস্ট, এখান থেকে নর্থ ইস্ট। এই রকম তোমাদের কিছু কিছু প্রবলেম থাকবে, ঠিক আছে? আবার কিছু কিছু ক্ষেত্রে কি রকম থাকে, তোমাদের একটা স্টেটমেন্ট দিয়ে দেবে, একটা স্টেটমেন্টের বেসিসে 5খানা প্রবলেম দেওয়া থাকে। একটা বড় দম্বাবার মারা স্টেটমেন্ট দেওয়া থাকে, অনেকটা বড় স্টেটমেন্ট থাকবে, সেই স্টেটমেন্ট থেকে 5খানা কোশ্চেন থাকবে, এরকমও থাকে, ঠিক আছে? তো তোমাদের আজকে এই পর্যন্তই আমি করাবো, আর কিছু প্র্যাকটিস প্রবলেম দিয়ে দেবো, ঠিক আছে? আমি এই প্র্যাকটিস সেটগুলো রেডি করছি, সব একসাথে দিয়ে দেবো, ঠিক আছে? তো আজকে এই পর্যন্তই থাক। তোমরা কি করবে, তোমাদের কাছে যে কোনো প্র্যাকটিসের বই, যে বই আছে সেই বই থেকেই কিন্তু সিটিং অ্যারেঞ্জমেন্ট দিয়ে প্রবলেম প্র্যাকটিস করবে, ঠিক আছে? এই 3টে ধরনের প্রবলেমই বেসিক্যালি আসে, একটা লিনিয়ার সিটিং আছে, একটা সার্কুলার সিটিং আছে, আর একটা তোমার পলিগোনাল সিটিং আছে, ঠিক আছে? এই শুরুর দিকে আমি তোমার এই ধরনের সিটিং অ্যারেঞ্জমেন্ট গুলো কি বলেছিলাম, যে কত রকমের সিটিং হয়, কি হয় না হয় সেটা। তো আমি একটা স্যাম্পল কোশ্চেন তোমাদের হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিচ্ছি গ্রুপে, তোমরা ওই কোশ্চেনটাকে সলভ করে পাঠাও আমাকে, ঠিক আছে? আর কিছু কোশ্চেন আমি তোমাদের পাঠাবো, আমার সবকটা একসাথে হয়ে যাক, ঠিক আছে? আজকে নিয়ে টোটাল 18টা ক্লাস হয়েছে, 18 ক্লাসেস হয়েছে, ঠিক আছে? জিআই এর। আর জানি না কতগুলো তোদের কোশ্চেন পেপার দেওয়া হয়েছে, কোশ্চেন পেপার দেওয়া হয়েছে, ঠিক আছে? তো ওই বাকি কোশ্চেন পেপার গুলো আমি বানিয়ে দিয়ে দেবো। 4টে দেওয়া হয়, হ্যাঁ 4টে কোশ্চেন পেপার দেওয়া হয়েছে, 4টে কোশ্চেন পেপার দেওয়া হয়েছে, তো 4টে কোশ্চেন পেপারের বাকিগুলো দিয়ে দেবো, ঠিক আছে? বাকি কোশ্চেন পেপারগুলো আমি দিয়ে দেবো। বা তোমাদের কাছে যদি কোনো প্র্যাকটিস করার বই থাকে, তোমরা সেই বই থেকে করতে পারো, ঠিক আছে? আমি তোমাদের আগারওয়ালটা এনাফ তো স্যার? হ্যাঁ বলো। আগারওয়ালটা এনাফ তো? আগারওয়ালের অনেক 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 আর এস আগরওয়াল করতে পারলে অনেক হয়ে যাবে। আর এস আগরওয়াল ইজ দ্য বেস্ট, অনেক হয়ে যাবে। মানে আরো তো ঘুরিয়ে ফিরিয়ে সব ওইখান থেকেই আসে। তোমরা একটাই কাজ করবে, আমি যেদিনকে যে টপিকটা পড়াবো, আমি তো 1 ঘন্টার বেশি ক্লাস নেবো না, 1 ঘন্টা হয়ে গেলে তোমরা আর আধ ঘন্টা থেকে 1 ঘন্টা সেম টপিকের উপর আরো 10টা কোশ্চেন বা 5টা কোশ্চেন করবে, বেশি করতে হবে না, 5টা কোশ্চেন করবে, জাস্ট 5 কোশ্চেন, ঠিক আছে? সেম টপিকের উপর 5টা কোশ্চেন করবে, করে সেটাকে রেখে দেবো, ঠিক আছে? তো আজকে এই পর্যন্তই থাক। তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে জিজ্ঞেস করো, ঠিক আছে? আদারওয়াইজ আমরা এখানেই স্টপ করবো। দেখো কারো কোনো দাবি আছে কিনা জিজ্ঞেস করো। কারো কোনো দাবি আছে? আর আরেকটা কথা আমি বলে দিচ্ছি, সেটা হচ্ছে যে আমি জিআই পার্টটাকে আবার রিভিশন শুরু করবো, ঠিক আছে? রিভিশন শুরু করবো মানে হচ্ছে ধরো ওই 10টা বা 15টা করে কোশ্চেন নিয়ে প্রত্যেকদিন 10টা বা 15টা করে কোশ্চেন ডিসকাস করতে শুরু করবো, কারণ আমাদের মোটামুটি জিআই একটাই ডাউট হচ্ছে, জানেন? বলো বলো বাদল বলো। তো ব্লাড হ্যাঁ রিলেশনে বিশাল ডাউট হচ্ছে, ব্লাড রিলেশনে। ব্লাড রিলেশনশিপ প্রবলেম দূর করার জন্য বিয়ে করে নাও, ঠিক আছে?
বিয়ে করে নাও, বিয়ে করে নিলে ব্লাড রিলেশনশিপে সব প্রবলেম চলে যাবে। মেয়েদের মতো ভালো ব্লাড রিলেশনশিপ কেউ বোঝে না, ঠিক আছে? আর বিয়ে না করলেও আর একটা প্রস্তাব দিচ্ছি, তুমি সব থেকে ভালো, ঠিক আছে, কাকিমার কাছে জিজ্ঞেস করো, কাকিমা দেখবে তোমাকে সব আইডিয়া দিয়ে দেবে। মেয়েদের থেকে ভালো ব্লাড রিলেশন কেউ বোঝে না, ঠিক আছে? হুম। তোমাদের পাশের বাড়ি ছোট কাকার স্যার, নাতির এত ছোট ছেলে। এত ভুল হচ্ছে স্যার, তো 5টা কোশ্চেন ভুল করে এসেছি স্যার একদম হুম, ব্লাড। তো হবে, ওরকম হয়, ঠিক আছে? ওটা ভয় পাওয়ার কিছু নেই, এরকম সবার সাথেই হয়েছে, আমার সাথেও হয়েছে, ঠিক আছে? আমি বাদ বাকিগুলো করতে পারছি, কিন্তু এই ব্লাড রিলেশনে কিছু ব্লাড রিলেশনশিপ তোমাদের বলেছিলাম যে একটাই জিনিস, সেটা হচ্ছে যে ওই একটা ল্যাডার টাইপের বানিয়ে করতে বলেছিলাম, যেখানে তুমি প্রথমে ধরো একটা হায়ার অর্ডার ল্যাডার ইউজ করলে, সব থেকে উপরে তোমার দাদুদের রাখলে, মাঝখানে থাকলে তোমার বাবা মা, তারপরে থাকবে তুমি, আর তার নিচে থাকবে তোমার ছেলে, ঠিক আছে? ওই ল্যাডার বেসড বা ডায়াগ্রামেটিক অ্যাপ্রোচ যদি তোমরা না করো, কোনোভাবে কিন্তু জিআই এর প্রবলেম ফাস্ট করা যাবে না। ডায়াগ্রামেটিক অ্যাপ্রোচ তোমাকে রাখতেই হবে, বুঝতে আর পেরেছো? ব্লাড রিলেশনে ওই সলভ করতে প্রচুর প্রচুর সময় চলে যাচ্ছে, প্রচুর স্যার। হ্যাঁ, ওইটাই তো বলছি, তোমাকে ডায়াগ্রাম ড্র করে করে করতে হবে, বুঝতে পেরেছো? আর 60 মিনিটে 100খানা প্রশ্ন করতে একদম হিমশিম খেয়ে গেল। কিচ্ছু করার নেই, হিমশিম খেতে হবে, সবাই হিমশিম খাচ্ছে, হিমশিম খেতে খেতেই তোমরা শিখবে, ঠিক আছে? হিমশিম খেতে খেতেই শিখবে, চাপ নেই, ঠিক আছে? তাহলে এই পর্যন্তই থাক, আমি তোমাদের পেপার দিয়ে দেবো, ঠিক আছে? আর তোমাদের ওই একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে যে র্যাপিড রিভিশন সিরিজে কিন্তু কোনো জিআই পার্ট নেই, তো জিআই পার্টটা আমি পরে ইনক্লুড করে দেবো। এখন শুধু আপাতত জিএসটাই থাকবে, জিআই পার্টটা আমি তোমাদের করে দেবো। তোমরা যারা ক্লাস করছো আমি তাদের জিআই পার্টটা দিয়ে দেবো। একটু সময় দাও, বেকার একটা এমটেকের প্রেসারে পড়ে গেছি, ঠিক আছে? তার জন্য একটু অসুবিধা হচ্ছে, আদারওয়াইজ ঠিক আছে, আদারওয়াইজ কোনো প্রবলেম হবে না। তোমরা আরএস আগরওয়াল ফলো করতে পারো। আমি সব থেকে বেস্ট বলবো যে তোমরা যদি কোনো প্রিভিয়াস ইয়ার সলিউশন বই কেনো, ঠিক আছে, সেই প্রিভিয়াস ইয়ার সলিউশন বই থেকে এক্স্যাক্টলি যেরকম এসএসসি জেইতে কোশ্চেন জিজ্ঞেস করে, এক্স্যাক্টলি প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো বসে বসে পড়ো, ঠিক আছে? তো সেইগুলো করলে আমার মতে বলে অনেক ভালো আইডিয়া হবে। তার কারণ হচ্ছে তোমার কোশ্চেনটা তুমি চিনতে পারবে যে আচ্ছা এসএসসি জেইতে 2000 সালে এই কোশ্চেনটা পড়েছে, 2020-তে এই কোশ্চেনটা পড়েছে, ঠিক আছে? অনেক প্রিভিয়াস ইয়ারের বই আছে, তোমরা সেই প্রিভিয়াস ইয়ারের বই থেকে পড়তে পারো, অন্তত অনলি এই পার্টটা করতে পারো, ঠিক আছে? তোমার কি বলে নন টেকনিক্যাল পার্টটা করতে পারো, টেকনিক্যাল পার্ট করার দরকার নেই, ঠিক আছে? নেডিজি বলে একটা অর্গানাইজেশন আছে, তারপরে আইএস মাস্টার আছে, এস একাডেমি আছে, এদের প্রত্যেকের বই খুব ভালো ভালো বই, ঠিক আছে? তোমরা সলিউশন তাদের বিশ্বাসও করতে পারো। যে কোনো একটা বই তোমরা পারচেজ করে তোমরা এই এসএসসি যে প্রিভিয়াস ইয়ার একদম প্যাটার্ন অনুযায়ী করতে পারো, যেরকম কোশ্চেন আছে প্রিভিয়াস ইয়ারের, ঠিক আছে, সেরকম করতে পারো। থ্যাংক ইউ স্যার। ঠিক আছে, চলো তাহলে আজকে এই পর্যন্তই রাখলাম। হ্যাঁ, আমি এখানে তাহলে ক্লাস এন্ড করছি। স্যার আসছি। হ্যাঁ তাহলে করলাম, ঠিক আছে। হ্যাঁ, বাই।